নমস্কার বন্ধুরা। দীর্ঘ 2 বছরে ইসরায়েল গাজাতে উন্মুক্ত গণহত্যা এবং অবিরাম রক্তপাতের পর অবশেষে ইসরায়েল এবং হামাসের মধ্যে চলা যুদ্ধে আপাতত একটি শান্তি চুক্তির প্রতিষ্ঠা হয়েছে। 7 অক্টোবর 2023-এ হামলার পর শুরু হওয়া এই সংঘাতের সময় যে সকল ইসরায়েলিদেরকে বন্দী করে হামাস অপহরণ করে রেখেছিল তাদেরকে ঘরে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আপাতত এই যুদ্ধ সাময়িকভাবে বন্ধ হয়েছে। কিন্তু এত ধ্বংসের পর, এত প্রাণহানির পর প্রশ্ন একটাই, আসলেই কি যুদ্ধ শেষ হলো? আর কে জিতল এই যুদ্ধে? গত সপ্তাহে এই ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছানোর পর শেষ 20 জন ইসরায়েলি বন্দীদেরকে মুক্তি দিয়েছে হামাস, যারা প্রায় 750 দিন ধরে বন্দী ছিলেন। অন্যদিকে ইসরায়েলও প্রায় 2000 জন ফিলিস্তিনিকে বন্দী মুক্তি করে দিয়েছে, তাদেরকে ঘরে ফিরিয়ে দিয়েছে। এই খবর ইসরায়েল এবং ওয়েস্ট ব্যাংক উভয় জায়গায় আনন্দের ঢেউ এনেছে। এই শান্তি প্রতিষ্ঠার প্রধান ভূমিকা হিসেবে নিজেকে তুলে ধরেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সংসদে ভাষণ দেওয়ার পর তিনি মিশরে একটি বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দেন, যেখানে তিনি আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করেন এবং দাবি করেন তিনিই মধ্যপ্রাচ্যে একটি নতুন যুগের সূচনা করেছেন। কিন্তু যুদ্ধবিরতির এই আনন্দ ক্ষণস্থায়ী হতে পারে। মনে রাখতে হবে, এই যুদ্ধবিরতি ও বন্দীদের ফিরিয়ে দেওয়া এর আগেও হয়েছে। গত 2 বছরে কমপক্ষে 2 বার এমন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রতিবারই ইসরায়েল তার সামরিক অভিযান পুনরায় শুরু করেছে। এখন যেহেতু ইসরায়েলের সমস্ত বন্দীরা ঘরে ফিরে এসেছে, তবে তারা নতুন কোনো অজুহাত খুঁজে কি আবার গাজায় অভিযান শুরু করবে? তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। এর মানে যে কোনো অজুহাতে আবারও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এই শান্তি চুক্তির আগে কি হয়েছে সেটা ভুলে গেলে চলবে না। 7 অক্টোবর 2023-এর হামলার পর ইসরায়েল গাজায় যে অভিযান চালিয়েছে তাকে শুরু থেকেই আমরা গণহত্যা বা জেনোসাইড বলে এসেছি, কারণ ইসরায়েল গাজার প্রত্যেকটি শহরকে টার্গেট করে বোমা বর্ষণ করেছে। এই 2 বছরে প্রায় 60 থেকে 70 হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে 20,000-এরও বেশি শিশু ছিল। অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় একজন শিশুর মৃত্যু হয়েছে এই যুদ্ধে। ইসরায়েল গাজায় একের পর এক হামলা করে গাজার প্রায় টোটাল জনসংখ্যার 3% নিশ্চিহ্ন করে দিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 92% রেসিডেন্টাল বিল্ডিং এবং 88% কমার্শিয়াল বিল্ডিং ধ্বংস করা হয়েছে এবং পুরো গাজা শ্মশানে পরিণত হয়েছে। হয়তো গাজাকে তার আগের রূপে ফিরে আসতে হলে প্রায় 100 বছর সময় লেগে যাবে। মানবিক সংকট ছিল এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিক। ইসরায়েলি অবরোধের মূল লক্ষ্যই ছিল গাজায় মানুষকে অনাহারে রাখা। ইসরায়েল গাজাতে না ওষুধ পৌঁছাতে দিচ্ছিল, নাকি গাজার মানুষদের জন্য খাবার। তারা গাজায় প্রবেশের আগে সমস্ত ট্রাক আটকে দেয়। চারিদিক থেকে সবকিছুই বন্ধ করে রেখেছিল ইসরায়েল। গাজায় প্রায় শতাধিক স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে, যার মধ্যে 34টি হাসপাতালও রয়েছে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হল, অ্যানাস্থেশিয়ার অভাবে, অ্যানাস্থেশিয়া ছাড়াই মানুষের অপারেশন করানো হয়েছে। বিশেষ করে বাচ্চাদের সম্পূর্ণ জ্ঞান থাকার পরেও তাদের অপারেশন করা হয়েছে। মানে বুঝতেই পারছেন, একটি ছোট্ট শিশুকে কোনো রকম ব্যথা কমানোর বা অবসাদ ইনজেকশন না দিয়েই তার অপারেশন করানো হয়েছে। আর সেটা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। শুধু জুলাই মাসেই 12,000 শিশুর মধ্যে তীব্র অপুষ্টি দেখা গেছে। 2 আগস্ট জাতিসংঘ গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করে এবং এটিই ছিল ইতিহাসের প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দেওয়া মানুষের দ্বারা সৃষ্টি দুর্ভিক্ষ। আর এই যুদ্ধে শুধু গাজাতে বসবাসকারী মানুষেরই ক্ষতি হয়নি। এই যুদ্ধে প্রায় 300 জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছে, যা অন্যান্য সমস্ত বড় যুদ্ধের নিহত সাংবাদিকদের সংখ্যার চেয়েও অনেক বেশি। ইসরায়েল স্পষ্টতই সাংবাদিকদের বেছে বেছে টার্গেট করেছে। আর যখন ইসরায়েল এই সমস্ত নৃশংসতা ঘটাচ্ছিল, সেই সময় ক্ষমতাশালী বিশ্বের লিডার বলে যারা নিজেদেরকে আখ্যা দেয় এবং যেসব নেতা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার ভান করে, তারা সকলেই মুখ বন্ধ করে এই নাটক দেখছিল। গণহত্যার এই ভয়াবহতা দেখে বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি সহানুভূতি দ্রুত কমতে থাকে। আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থীরা ফিলিস্তিনে ইসরায়েলের এই নরসংহারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে যখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, সেই সময় আমেরিকা ও ব্রিটেন তাকে সমর্থন করেছিল। আর অন্যদিকে জনগণের চাপ এবং গণহত্যার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে ফ্রান্স এবং ইউকে সহ বেশ কয়েকটি দেশ অবশেষে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। আর এই স্বীকৃতি ছিল ইসরায়েলের গালের ওপর একটি কড়া থাপ্পড়। ইসরায়েলের প্রথম থেকে লক্ষ্যই ছিল ফিলিস্তিন আর হামাসকে পুরোপুরি নির্মূলে ধ্বংস করে দেওয়া।
কারণ ইসরায়েল লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুতিদের মতো প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে সামরিকভাবে তাদের হারাতে পেরেছে। এছাড়াও ইসরায়েল ইরানের ভূখণ্ডেও হামলা চালিয়েছে, কিন্তু গাজায় তাদের আলাদাই লক্ষ্য ছিল। গাজায় ইসরায়েলের মূল উদ্দেশ্যই ছিল হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল টার্গেটেড বা সুনির্দিষ্ট হামলা না চালিয়ে গণহত্যার পথ বেছে নিয়েছিল। তাদের লক্ষ্যই ছিল ফিলিস্তিনিদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া, যাতে তারা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। তবে ইসরায়েলের এই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা হামাসকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি। হামাসের কাছে বন্দী ইসরায়েলিদের ফিরিয়ে এনেছে শুধু, তাও আবার ফিলিস্তিনি 2000 বন্দীকে মুক্তি দেওয়ার মাধ্যমে। এই কারণে এই যুদ্ধে যে ইসরায়েল জিতে গেছে সেটা পুরোপুরি বলা যাবে না। এই কারণেই বিশেষজ্ঞরা বলছেন এই শান্তি চুক্তির দীর্ঘমেয়াদী সাফল্য নিয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো শান্তি আলোচনা থেকে ফিলিস্তিনিদেরকেই বাইরে রাখা হয়েছে। যাদের ভাগ্য নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাদেরই কোনো মতামত নেই এখানে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে এই যুদ্ধ ছিল তার করিসন কেস এবং অভ্যন্তরীণ সমস্যা থেকে মনোযোগ সরানোর একটি সুযোগ। এর মানে স্থায়ী যুদ্ধবিরতি হলে তার বিরুদ্ধে সমস্ত তদন্ত ও রাজনৈতিক চাপ আবার শুরু হবে। তাই ব্যক্তিগতভাবে তিনি হয়তো এই শান্তি চান না। এই কারণেই একটি টেকসই এবং স্থায়ী শান্তির পথ আজ একটাই, ফিলিস্তিনি রাষ্ট্রত্বের অধিকারকে স্বীকৃতি দেওয়া। ইসরায়েলিদের বেঁচে থাকার অধিকার যেমন আছে, তেমনি ফিলিস্তিনিদেরও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। যতক্ষণ না এই মৌলিক সত্যকে সম্মান জানানো হবে এবং ফিলিস্তিনি ভূমি থেকে দখলদারিত্ব সরানো হবে, ততক্ষণ কোনো শান্তি সম্মেলন বা কোনো চুক্তি এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি আনতে পারবে না। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।